আসসালামু আলাইকুম। ল ইন 5 মিনিটসের সাক্ষ্য আইনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছে আমি হাসানুর রহমান। আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে সাক্ষ্য আইনের ধারা 40 থেকে 44 নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনও যারা আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিয়মিত আইন সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই এই সাক্ষ্য আইনের ধারা 40, সাক্ষ্য আইনের ধারা 40-এ বলা রয়েছে যে দ্বিতীয় বিচার বন্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। অর্থাৎ একই বিষয়ে যদি দ্বিতীয়বার মামলা করা হয়, সেক্ষেত্রে ওই বিচারটা বন্ধ করার জন্য পূর্বের যে মামলার রায় ছিল সেই মামলার রায়টা প্রাসঙ্গিক হবে। তো চলুন আমরা দেখি এই ধারার মধ্যে কি বলা রয়েছে যে রায় বা আদেশ বা ডিক্রি আদালতকে অন্য একটি মামলার বিচার করতে বাধা প্রদান করে, সেই রায় আদেশ বা ডিক্রির অস্তিত্ব তখনই প্রাসঙ্গিক বিষয় যখন প্রশ্ন ওঠে উক্ত মোকদ্দমা বিচারার্থে গ্রহণ করা বা বিচার করা সেই আদালতের উচিত কি না। যে রায় আদেশ বা ডিক্রি আদালতে অন্য একটি মামলাকে বিচার করতে বাধা প্রদান করে, সেই রায় ডিক্রি বা আদেশের অস্তিত্ব তখনই প্রাসঙ্গিক হবে যখন প্রশ্ন উঠবে যে উক্ত মোকদ্দমা বিচারার্থে গ্রহণ করা বা বিচার করা সেই আদালতের উচিত ছিল কি না বা উচিত কি না। তো চলুন এই ধারা একটু বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে পূর্ববর্তী মামলার রায় আদেশ বা ডিক্রি পরবর্তী মামলার জন্য প্রাসঙ্গিক হবে। তো এটা হচ্ছে রেস জুডিকাটা বা দোবার দোষ, অর্থাৎ এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 11-তেও কিন্তু আলোচনা করা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ানি কার্যবিধির ধারা 11-র সাথে এই সাক্ষ্য আইনের ধারা 40-এর মিল রয়েছে বা সাক্ষ্য আইনের ধারা 40 সম্পর্কিত। এখানে বলা রয়েছে যে পূর্ববর্তী মামলার রায় ডিক্রি বা আদেশ পরবর্তী মামলার জন্য প্রাসঙ্গিক হবে এবং একই সাথে এটা হচ্ছে ডবল জিওপার্ডি বা দোবারা সাজা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ধারা 403, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ধারা 403-এও কিন্তু এই একই বিষয় সম্পর্কে বলা রয়েছে। এছাড়াও এ বিষয় সম্পর্কে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 35-এর 2-এ এবং জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897-এর 26 ধারাতেও কিন্তু বলা রয়েছে এই বিষয় সম্পর্কে। অর্থাৎ সাক্ষ্য আইনের ধারা 40-এর সাথে দেওয়ানি কার্যবিধির ধারা 11, তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধির ধারা 403, এরপর হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 35-এর 2 এবং জেনারেল ক্লোজেস অ্যাক্টের ধারা 26-এর সাথে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কিত। এবং এক্ষেত্রে আরও বলা রয়েছে যে সাক্ষ্য আইনের এই ধারা 40 দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এবং সর্বশেষ বলা রয়েছে যে এ ধারার মূল কথা হলো যে একই বিষয়ে কাউকে দুবার বিচারের সম্মুখীন করা যাবে না। অর্থাৎ সাক্ষ্য আইনের ধারা 40-এ কিন্তু একথা বলা রয়েছে একই বিষয় সম্পর্কে কাউকে একাধিকবার অর্থাৎ একের অধিকবার বিচারের সম্মুখীন করা যাবে না। এবং এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 11 এবং ফৌজদারি কার্যবিধির ধারা 403, এরপরে হচ্ছে বাংলাদেশ সংবিধানের 35-এর 2 জেনারেল ক্লোজেস অ্যাক্টের ধারা 26-এ এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে। তো এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের ধারা 40-এর সাথে দেওয়ানি কার্যবিধির কোন ধারার মিল রয়েছে বা ফৌজদারি কার্যবিধির কোন ধারার মিল রয়েছে বা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সাক্ষ্য আইনের ধারা 40-এর মিল রয়েছে। এভাবে কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে জেনে রাখবেন। এরপর ধারা 41, সাক্ষ্য আইনের ধারা 41-এ বলা রয়েছে যে কোনো মামলার রায় আদেশ বা ডিক্রি যদি কোনো ব্যক্তিকে আইনগত পরিচয় প্রদান করে বা আইনগত পরিচয় থেকে বঞ্চিত করে, তাহলে উক্ত রায় ডিক্রি বা আদেশ পরবর্তী মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ সাক্ষ্য আইনের এই 41 ধারাতে বলা রয়েছে যে কোনো মামলার আদেশ রায় বা ডিক্রি যদি কোনো ব্যক্তির কোনো পরিচয় প্রদান করে অথবা কোনো পরিচয় থেকে বঞ্চিত করে, সেক্ষেত্রে পরবর্তী মামলার ক্ষেত্রে ওই রায় আদেশ বা ডিক্রি আদালতের জন্য প্রাসঙ্গিক বলে গণ্য হবে। তো এই সাক্ষ্য আইনের ধারা 41-এ এই 4টি বিষয় সম্পর্কে বলা হয়েছে। প্রথমত রয়েছে হচ্ছে প্রবেট বা উইল সংক্রান্ত দলিল, এবং দ্বিতীয়ত বলা রয়েছে যে হচ্ছে ম্যাট্রিমোনিয়াল বা বিবাহ সংক্রান্ত দলিল, এরপর অ্যাডমিরালটি বা নৌ বিভাগ সংক্রান্ত, এরপর ইনসলভেন্সি বা দেউলিয়া সংক্রান্ত।
তো ওই সাক্ষ্য আইনের ধারা 41-এ এই 4 ধরনের বিষয় সম্পর্কে বলা রয়েছে এবং এই 4 ধরনের বিষয় যদি কেউ আদালতের রায়, আদেশ বা ডিক্রির মাধ্যমে তার পরিচয় প্রদান করে বা বঞ্চিত করে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো পরবর্তীতে অন্য কোনো মামলায় আদালতের জন্য প্রাসঙ্গিক বলে গণ্য হবে। এবং এই যে 4টা বিষয় এখানে মনে রাখার একটা সহজ কৌশল হলো, এই 4টা বিষয়ের প্রথম যে অক্ষর PIAM, পিয়াম, এরকম করে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু সহজেই মনে থাকবে যে এই পিতে হচ্ছে প্রবেট, এই আইতে হচ্ছে ইনসলভেন্সি, এতে আছে অ্যাডমিরালটি এবং এমতে আছে ম্যাট্রিমোনিয়াল, অর্থাৎ উইল, বিবাহ, নৌবিভাগ এবং দেউলিয়া সংক্রান্ত বিষয়াবলী। এই সাক্ষ্য আইনের ধারা 41 কিন্তু দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমরা দেখছিলাম সাক্ষ্য আইনের ধারা 40 দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এবং ঠিক একইভাবে ধারা 41ও দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই সাক্ষ্য আইনের ধারা 41-এর রায়, ডিক্রি বা আদেশ এই 4টি বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে। অর্থাৎ এই 4টা বিষয় সম্পর্কে যদি কেউ রায়, আদেশ বা ডিক্রি দ্বারা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে। কথা কিন্তু সাক্ষ্য আইনের ধারা 41-এ বলা হয়েছে। এরপর রয়েছে সাক্ষ্য আইনের ধারা 42। সাক্ষ্য আইনের ধারা 42-এ বলা রয়েছে যে ধারা 41-এ বর্ণিত রায়, আদেশ বা ডিক্রি ছাড়া অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি যদি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত হয় তাহলে অনুসন্ধানের জন্য প্রাসঙ্গিক হবে। তো আমরা দেখেছিলাম যে এই সাক্ষ্য আইনের ধারা 41-এ 4টি বিষয় বলা রয়েছিল। এই 4টা বিষয় ব্যতীত অন্যান্য বিষয় কিন্তু প্রাসঙ্গিক নয়, অর্থাৎ অপ্রাসঙ্গিক। কিন্তু এই ধারা 42-এ আবার বলা রয়েছে যে এই ধারা 41-এ বর্ণিত রায়, আদেশ বা ডিক্রি ছাড়া অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি যদি জনস্বার্থ সংশ্লিষ্ট হয়। তো এখানে মনে রাখতে হবে যে যদি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয় সেক্ষেত্রে অনুসন্ধানের জন্য তা প্রাসঙ্গিক হবে, অর্থাৎ তা অনুসন্ধান করা যাবে। তবে রায়, আদেশ বা ডিক্রিতে বর্ণিত বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়। এরপর রয়েছে সাক্ষ্য আইনের ধারা 43। এই সাক্ষ্য আইনের ধারা 43-এ বলা রয়েছে যে সাক্ষ্য আইনের ধারা 40, 41 এবং 42 ধারায় বর্ণিত রায়, ডিক্রি বা আদেশ ছাড়া অন্যান্য রায়, ডিক্রি বা আদেশ আদালতের জন্য অপ্রাসঙ্গিক। অর্থাৎ প্রথমে আমরা এটুকু বুঝি যে সাক্ষ্য আইনের ধারা 40, 41 এবং 42-এ বর্ণিত রায়, আদেশ বা ডিক্রি ব্যতীত অন্যান্য রায় বা ডিক্রি বা আদেশ আদালতের জন্য অপ্রাসঙ্গিক হবে। তবে এখানে শর্ত রয়েছে এরকম যে তবে এরূপ রায়, আদেশ বা ডিক্রি আইনের অন্য কোনো বিধান অনুসারে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হতে পারবে। তো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি সাক্ষ্য আইনের ধারা 40, 41, 42 এবং 43 এই ধারাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি এ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আপনাদের প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আজকের এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সাক্ষ্য আইনের ধারা 45 থেকে আলোচনা শুরু করব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ল ইন 5 মিনিটসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।